হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ২৭। কি রে সাভিয়া, তুই তো বললি ভাবি আমাকে ডেকেছিল, কিন্তু ভাবির তো শরীর খারাপ, তাছাড়া আমার সাথে কথা বলতেও আগ্রহী ছিল না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাগুলো বলল তালহা। সাভিয়া ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে টিভি দেখছিল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা তামান্না সব শুনে যা বোঝার বুঝে গেল। ইচ্ছে করেই সাভিয়া আরিশের সামনে অরা আর তালহাকে উপস্থাপন করেছে। আমি যে শুনলাম ভাবি ডাকলো তখন, তোর মাথা শুনেছিস পেতনি। তালহা সাবিয়ার মাথায় একটা গাঁট্টা মেরে হাত থেকে রিমোট কেড়ে নিল। সাবিয়া বিশেষ কিছু বলল না, অন্য সময় হলে ভাইয়ের সাথে রিমোট নিয়ে ঝামেলা বাঁধাতো নিশ্চিত। কিন্তু এখন সাবিয়ার মনটা ভীষণ ভালো। সব সময় আমার সাথে এমন করো, মাকে বলবো তুমি আমাকে মেরেছো। যা গিয়ে বল পেতনি কোথাকার। সাবিয়া শান্ত ভঙ্গিতে হেঁটে নিজের রুমের দিকে এগোলো। নিজের কাজকর্ম সেরে তামান্না ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে এসে তালহার কাছে দাঁড়ালো। কি খবর তামান্না ভাটিয়া? আপনার বোন আসলে একটা পেতনি। ওমা, কেন? কিছু না। ওকে শাকচুন্নি। নিজের ব্যাপারে এমন কথা শুনে চোখ বড় বড় করে ফেললো তামান্না। আমি শাকচুন্নি? ভালো ভালো। তামান্না এ কথা বলে রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো। তালহা জিহ্বায় কামড় বসালো। কি ভুলটাই না করলো সে। এই তামু, তামান্না ভাটিয়া, ওই তামু শোনো না। তোমাকে বলেছিলাম তালহার সাথে অপ্রয়োজনে কথা বলবে না, আমার সহ্য হয় না, তবুও কেন বললে হামিংবার্ড? অরার একটি হাত শক্ত করে পেছন থেকে ধরে রেখেছে আরিশ। সে ঠিক অরার পেছনে দাঁড়িয়ে আছে, রাগে যেন পাগল হয়ে গেছে। অরা তখন থেকে বোঝানোর চেষ্টা করছে তালহা নিজে থেকে রুমে এসেছিল, কিন্তু আরিশ তার কথায় কান দিচ্ছে না, পাগলের মতো একা একাই বকে যাচ্ছে। আরিশ, কতবার বলবো আমি ওনাকে রুমে আসতে বলিনি, হয়তো পিকনিকের বিষয়ে কথা বলতে এসেছিল। বেডরুমে বসে কেন কথা বলতে হবে বলো? আরিশের কুরুচিপূর্ণ কথায় অনার চোখ মুখ বিরূপ হয়ে উঠল। রাগে বলল, আপনি একটা অসুস্থ মনের মানুষ, আপনার ভাই হয় সে, আমিও ভাই ডাকি, আপনি সেখানে এসব বলছেন কিভাবে? আরিশ অরাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। অরার গাল ঠেকেছে ঠান্ডা দেওয়ালের সাথে। আরিশ তার দুহাত পেছন দিকে মুচড়ে ধরে রেখেছে শক্ত করে। অরা শত চেষ্টা করেও নিজের হাত ছাড়াতে পারছে না। এরই মধ্যে আরিশ অরার ঘাড়ে হিংস্রভাবে কামড়ে ধরল। অরার ব্যথায় বেরিয়ে আসা চিৎকার, তার কামড় ধীরে ধীরে নরম হয়ে চুমুতে রূপ নিল। কামড়ের জায়গা থেকে ক্ষীণভাবে রক্ত ঝরছে। আরিশ ধীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল সেই ক্ষতস্থানে। আমি খারাপ, অসুস্থ মস্তিষ্ক আমার, সেখানে সুস্থ মনের বসবাস কিভাবে হবে বলো? আপনি যদি কখনো আমায় হারিয়ে ফেলেন, বুঝবেন তার জন্য আপনি নিজেই দায়ী। আপনার আচরণের কারণেই আমি। অরার কথা শেষ হওয়ার আগে আরিশ তাকে এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে শক্ত করে থুতনিতে হাত রাখে। এই পাখি, শশ, চুপ। আমি তোমাকে কখনো হারাবো না, হারাতে দেব না। তাচ্ছিলের হাসি হাসলো অরা। আরিশ হুট করে কোলে তুলে নিল তাকে। ওরা বুঝতে পারছে না কিছু, কি করতে চলেছে আরিশ। কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। কেন? জবাবে শুধু এক রহস্যময় হাসি আসলো আরিশ। কোনো কথা বলল না, ধীর পায়ে অরাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। খানবাড়ির ওয়াশরুমগুলো এতটাই বড় যে মনে হয় সেখানে হাডুডু খেলাও সম্ভব। কি করবেন আপনি? বাথটাবে চোবাবেন? অরার সরাসরি প্রশ্নের কোনো জবাব দিল না আরিশ। চুপচাপ তাকে কোল থেকে নামিয়ে ওয়াশরুমের দরজা ভেতর থেকে আটকে দিল। তারপর অরার হাত ধরে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করালো। অরার চোখে ভয়, বিরক্তি আর সেই সাথে কৌতূহলও ভেসে উঠল। আরিশ ধীরে হাত বাড়িয়ে শাওয়ার ছেড়ে দিল। ওপর থেকে টলটলে জল পড়তে শুরু করলো। আরিশ আর ওরা দুজনেই সেই পানির নিচে নিশ্চুপ দাঁড়িয়ে। আজকে আরিশ অরার কাছে অচেনা লাগছে। অন্যদিন হলে এতক্ষণে সে হয়তো জোর করে বিছানায় নিয়ে যেত, কিন্তু আজ ওয়াশরুমে। শাওয়ারের জলে অরার শরীর ভিজে একাকার, আরিশেরও একই অবস্থা। দুজনেই একদৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে আছে শব্দহীন। অরার কপাল বেয়ে জল গড়িয়ে নাকের টগায় জমছে, সেখান থেকে ঠোঁট ছুঁয়ে থুতনি বেয়ে নিচে পড়ছে। এই দৃশ্য আরিশকে ক্রমশ বেপরোয়া করে তুলছে। সে অরার কোমরে শক্ত করে হাত রেখে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। কপালে কপাল ঠেকিয়ে এক মুহূর্তের নিঃশ্বাসহীনতায় আটকে গেল দুজন। অরা, চমকালো অরা। আজকে প্রথম আরিশ তার নাম নিয়ে ডাকলো। বলুন, আমি খুব কষ্ট দেই তোমাকে? হ্যাঁ। আমি যদি ভালো হয়ে যাই, মানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, তুমি আমাকে ভালোবাসবে? আমাকে কি ভালোবাসা যায়? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য? আরিশের কণ্ঠস্বর আজ অন্যরকম শোনাচ্ছে, কেমন গলা ধরে এসেছে তার। মনে হচ্ছে শাওরের জলের সাথে আরিশের চোখের জলও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অরার বুকটা কেমন হু হু করে উঠল আরিশের কথায়। লোকটা ভালোবাসার কাঙাল, মায়া হলো তার। আরিশের পিঠে হাত রাখলো অরা, শান্ত গলায় বলল,
আপনি তো খারাপ নন, কিছু কিছু সময় অস্বাভাবিক আচরণ করেন শুধু। ভালো কিংবা খারাপের উপর নির্ভর করে কেউ কাউকে ভালোবাসে না। দেখেন না, নেশাখোর ব্যাড বয় টাইপের ছেলেদেরকেও মেয়েরা ভালোবেসে ফেলে। এটা একটা অনুভূতি, কখন কিভাবে হয়ে যাবে বলা যায় না। ওরা একটু থামলো। আরিশ ওরাকে নিজের শরীরের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে, যেন একটু নইলেই হাতছাড়া হয়ে যাবে সে। ভালোবাসার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না আরিশ, এসব ভাববেন না। আপনার চিকিৎসা দরকার, প্লিজ একবার ডাক্তার দেখাবেন। আমি আপনার সাথে সুন্দর একটা জীবন কাটাতে চাই ভাইয়া। অরাশ কথা শেষ হতেই তার গালে একটা থাপ্পড় পড়ল। আকস্মিক এই ঘটনায় ওরা হতবাক হয়ে গেল। আরিশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। থাপ্পড়টা যদিও খুব জোরালো ছিল না, তবু ওরা ভয়ে কিছুটা চমকে উঠল। সব সময় তো আরিশই বলো, আজ আবার ভাইয়া ডাকতে গেলে কেন? ওরা থতমত খেয়ে তাকিয়ে রইল কেবল। আরিশ টুক করে তার ঠোঁটে চুমু খেলো একটা। মুচকি হেসে বলল, ওভাবে তাকিয়ে থাকতে হবে না, তেমন জোর মারিনি। তবে ভবিষ্যতে আবারও ভাইয়া বললে গাল আর আস্ত থাকবে না। খিলখিল করে হেসে উঠল ওরা। আরিশ মুগ্ধ নয়নে ওরার প্রাণবন্ত হাসি দেখছে। আজ পর্যন্ত ওরাকে কখনো এভাবে হাসতে দেখেনি আরিশ। মেয়েটা হাসলে কি দারুণ লাগে। আপনি আসলে একটা আতপাগল, সাইকো টাইপের মানুষ। কখন কি হয় আপনার বোঝা মুশকিল। ভ্রু কুঁচকে ফেলল আরিশ। সে সাইকো? মেহরাবও আজ সেটাই বলল। তাহলে কি কথাটা সত্যি? আজকে মেহরাবের সাথে কথা না বললে নিজের মনের কথা বুঝতে পারতো না আরিশ। ওরার প্রতি টুকরো টুকরো অনুভূতিগুলোর নাম যে ভালোবাসা সেটাও বুঝতে পারতো না। আরিশের ভালোবাসা পাওয়ার পথটা ভুল। মেহরাব সেটা খুব ভালো করে বুঝিয়েছে তাকে। জোর করে শারীরিক সম্পর্কের মাধ্যমে কখনো ভালোবাসা পাওয়া যায় না, বরং এসব করলে সম্পর্কে আরও দূরত্ব বাড়ে, একসময় ভেঙে যায়। আরিশের পাগলামিগুলো মেহরাব ভালো করেই জানে। তাই আজকে মেহরাব একজন প্রকৃত বন্ধুর মতোই আরিশকে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছিল। আমি পাগল মানলাম, কিন্তু সাইকো নই। ওরা কিছু বলতে যাওয়ার আগেই পরপর দুটো হাঁচি দিল। এতক্ষণ জলের নিচে দাঁড়িয়ে থাকাতে হয়তো ঠান্ডা লেগে গেছে। আরিশ ব্যাপারটা বুঝতে পেরে শাওয়ার বন্ধ করে দিল। ওরা নিজেকে আরিশের থেকে ছাড়িয়ে পেছন দিকে ফিরে বলল, তাহলে আমার ঘাড়ে রক্ত কেন? আমার সারা শরীরে আপনার সাইকোগিরির প্রমাণ আছে। তোমার শরীর জুড়ে কেমন আমার ভালোবাসার চিহ্ন থাকবে হামিংবার্ড। আমি যতই স্বাভাবিক হই না কেন, আমার ভালোবাসার ধরন বদলাবে না। আমার ছোঁয়া এমনই, যেমন উষ্ণ তেমনই বিধ্বংসী। দরজা খুলে ওরাকে কোলে তুলে নিল আরিশ। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে এগোলো। হুম হুম, ডাক্তারের কাছে যাবেন তো? আমি সম্পূর্ণ সুস্থ, তবুও যদি তুমি চাও আমি যাব। তবে ডাক্তার যেন বেশি ওষুধ না দেয়। মুচকি হাসলো ওরা। লোকটা তো এখনো বাচ্চাদের মতোই কথা বলছে। আরিশ কোল থেকে নামিয়ে দিল ওরাকে। ওকে, জামা কাপড় চেঞ্জ করে আসছি, আপনিও করে নিন, ঠান্ডা লাগবে। এখানেই চেঞ্জ করো। কি? বাংলায় বললাম। বেডরুমে বসে জামা কাপড় চেঞ্জ করলে অত বড় ওয়াশরুমটা আছে কি করতে? মুচকি হাসলো আরিশ। ওরার গাল টিপে দিল কয়েকবার। তাও তো কথা। যাচ্ছি আমি। মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগোলো ওরা। আজকে ভীষণ খুশি লাগছে তার। আরিশের এমন পরিবর্তন কখনো আশা করেনি সে। সবকিছু যেন জাদুর মতো লাগছে। তবে আজকে তালহা ভাই রুমে এসে ভালোই করেছে। মনে মনে তালহাকে ধন্যবাদ দিল ওরা। কি ব্যাপার, ভাবি ভাইয়া তো খেতে এলো না? রাতের খাবার খাচ্ছে সকলে। ঘড়িতে সময় রাত 10:30। তামান্না সাভিয়ার দিকে তাকিয়ে ফুঁসছে কেবল। আজকে নিশ্চিত ভাবির সাথে খারাপ আচরণ করেছে আরিশ ভাই, আর সব কিছুর জন্য সাভিয়া ডাইনি দায়ী। মনে মনে এরকম আরও অনেক কথাই ভাবছে তামান্না। নতুন বিয়ে হয়েছে ওদের, নিজেদের সময় মতো খেয়ে নিবে তালহা। তুইও বিয়েটা করে নে এবার। তাসলিমা বললেন। সাভিয়া মুসকি মুসকি হাসছে। কিছুক্ষণ আগেই মায়ের কাছে গিয়ে সবটা খুলে বলেছে সে। সেজন্য মা মেয়ে দুজন বেশ খুশি। মায়ের কথাই চুপ করে গেল তালহা, আর চোখে কেবল তামান্নার দিকে তাকালো একবার। কার বিয়ে নিয়ে কথা হচ্ছে, তালহার নাকি? আরিশের কণ্ঠস্বর শুনে সবাই সিঁড়ির দিকে দৃষ্টিপাত করল। সাভিয়া তাসলিমা যেন 420 ভোল্টের একটা শক খেলো। ওরাও আরিশ একসাথে আসতে দুজনকে দেখে বোঝা যাচ্ছে সদ্য গোসল সেরে এসেছে। ওরার চুল এখনো ভেজা। রাগে শরীর হিড়হিড় করে উঠল সাভিয়ার। আরে মায়ের কথা বাদ দাও, বিয়ে শাদী আরও পরে করব ভাইয়া, আগে বিজনেসটা বুঝি, একটা অবস্থান তৈরি করি তারপর। অরাকে হাসি খুশি দেখে তামান্না স্বস্তির নিঃশ্বাস ফেললো। আরিশ ও অরার বসার জন্য চেয়ার টেনে দিল সে। দুজনে পাশাপাশি বসলো। তামান্না খাবার সাজিয়ে দিচ্ছে। গুড, এটাই ভালো হবে। তালহা মুচকি হেসে খাবারের দিকে মনোযোগ দিল। ওরা খেতে খেতে তালহাকে উদ্দেশ্য করে শুধালো, ভাইয়া একটু আগে যে বললেন আমি আপনাকে ডেকেছি, কে বলেছিল সেটা? আরিশ আর চোখে অরার দিকে তাকালো একবার। অরা আরিশের হাতে হাত রাখলো, ইশারায় বোঝাতে চাইলো দরকারি কথা। আরিশ চুপ করে রইল।
সাবিহাই তো বলল তখন। আরিশ ও ওরা দুজনেই সাবিহার দিকে তাকালো। মেয়েটা ভাবতেও পারিনি ওরা এভাবে তার পর্দা ফাঁস করে ফেলবে। বোকার মতো হেসে বলল সাবিহা, আসলে আমি ভুল শুনেছিলাম। ব্যাপার না আপু, আপনাকে ধন্যবাদ, মুচকি হেসে বলল ওরা। আরিশও মৃদু হাসলো। সাবিহা কিছুই বুঝতে পারছে না কি হওয়ার কথা ছিল আর কি হলো।